মালয়েশিয়াতে, দুবাই, কানাডা, আমেরিকার যারা প্রবাসী আওয়ামী লীগ দালাল ছিল, তারা হচ্ছে যে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দামকি পুলিশে হয়রানি করা শুরু করেছে। এখনো এয়ারপোর্ট হয়রানি, টিকেটের সিন্ডিকেট এখনো বন্ধ হয় নাই, ওয়ার্ক পারমিটের যে সিন্ডিকেট গুলো আছে সেগুলো বন্ধ হয় নাই, আমাদের প্রবাসীদের ভোটাধিকার নিয়ে এখনো তেমন কিছু হয় নাই, আমাদের একটা প্রবাসীদের প্রতিনিধি নাই সংসদে। হাজারো মুখদের হাতে আমরা পানি, খাবার, মেডিসিন, চিকিৎসাবার, মোবাইল, হ্যান্ড মাইক, যানবাহনের খরচ আমরা প্রবাসীরা হাতে তুলে দিয়েছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ জানাচ্ছি ফেস দ্য পিপলের জনাব সাইফুর সাগর ভাইকে এবং প্রতিনিধি সজলকে আমাদের প্রবাসীদের এই জুলাই গণ অভ্যুত্থানে তাদের অবদান তুলে ধরার জন্য। আমি একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, আছি বর্তমানে মালয়েশিয়াতে, ক্ষুদ্র ব্যবসায়ী বলতে পারেন। আমি গত বছর ঠিক এই সময়ে মালয়েশিয়াতে সহ বিশ্বের বিভিন্ন দেশের একটা প্রতিনিধি হিসাবে, সমন্বয়ক হিসাবে কাজ করেছি প্রবাসীদেরকে নিয়ে। আমাদের আসলে মূল যুদ্ধটা প্রথম থেকেই আমরা ওতপ্রোতভাবে বিভিন্নভাবে জড়িত ছিলাম সমন্বয়কদের সাথে, যারা সরাসরি এই জুলাই গণ অভ্যুত্থানে প্রথম থেকেই কাজ করেছে। পরবর্তীতে আমাদের মূল যুদ্ধটা শুরু হয় জুলাই মাসের 19 তারিখ, যখন 16 তারিখ আবু সাইদকে মারা হয়, তারপর হচ্ছে যে ওয়াসিমকে মারা হয় গুলি করে, তারপর হচ্ছে যে টোটালি সব জায়গায় নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়, সমন্বয়কদের আটক করা হয়, নাইটকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আসিফকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক ওই মুহূর্তে আমরা প্রবাসীরা সবাই একত্রিত হই। আপনারা জানেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের আমরা সহযোদ্ধা। আমাদের সারা বিশ্বে প্রায় 58টা দেশে আমাদের কমিটি রয়েছে, মানে আমরা বিভিন্নভাবে তাদের সাথে কানেক্টেড। তো আমরা ওই সুযোগটাকে কাজে লাগাই। আমরা কি করলাম, আমরা সম্মিলিতভাবে সকল সাধারণ প্রবাসীরা আমরা সকলে মিলে আমরা চিন্তা করলাম যে আমরা কি করতে পারি। তখন আমাদের মাথায় আসলো যে বাংলাদেশের সবথেকে অর্থনৈতিক চাকাটা হচ্ছে যে প্রবাসীদের রেমিটেন্স যোদ্ধায়। আমাদের ভাইদেরকে মারছে, আমরা নেটওয়ার্কের কারণে আমাদের পরিবারের কি অবস্থা সেটা জানতে পারছি না, আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দামকি দেওয়া হচ্ছে, আমাদের পরিবারকে হুমকি দামকি দেওয়া হচ্ছে, আমার ভাই সাইদ রক্তে রঞ্জিত হয়ে মারা যাচ্ছে। আমরা ঘোষণা দিলাম যে 19 তারিখ থেকে যতক্ষণ পর্যন্ত দেশের সমস্যা সমাধান না হয়, যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনার বিচার না হয়, 9 দফা যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা রেমিটেন্স শাটডাউন দেব। যেই কথা সেই কাজ, আমরা হচ্ছে যে সম্পূর্ণরূপে রেমিটেন্স শাটডাউন দিলাম। আর রেমিটেন্স শাটডাউনের জন্য জুলাই আগস্ট মাসে বাংলাদেশের সর্বনিম্ন রেমিটেন্স গিয়েছে। এমনকি তখনকার যে মন্ত্রী মহোদয়েরা, স্বয়ং শেখ হাসিনা পর্যন্ত হাত জোর করে অনুরোধ করেছিল আমরা যেন কোনোভাবে রেমিটেন্স বন্ধ না করি, দেশের চালিকা শক্তি আমরা বহন করি। এটা ছিল আমাদের সব থেকে বড় একটা অবদান, যে আমাদের রেমিটেন্সের টাকায় পুরোপুরি দেশ চলে। এখন দেখেন বাংলাদেশের যে বর্তমান রিজার্ভের পরিমাণ প্রায় 31 মিলিয়ন বা বিলিয়ন ডলার, এক বছরে এই টাকাটা গিয়েছি, মানে একটা রিজার্ভের পরিমাণ গত এক বছরে বাংলাদেশকে দিয়েছে প্রবাসীরা। আপনারা জানেন দুবাইতে আমাদের প্রায় 57 জন মানুষ প্রবাসী অ্যারেস্ট হয়েছে, সৌদি আরব অ্যারেস্ট হয়েছে, মালয়েশিয়াতে আমাকে সহ আমাদের প্রায় 20 জন সহযোদ্ধাকে থানায় নিয়ে গিয়েছে, থানায় জিজ্ঞাসাবাদ করেছে। তারপরে আলহামদুলিল্লাহ মালয়েশিয়া সরকার, মালয়েশিয়ান পুলিশ এই বিষয়গুলো জানতেন, আমরাও বিস্তারিত পড়েছি। যাই হোক, আমরা পরিশেষে ওইখান থেকে আসতে পারি, না হয় আমরাও ওইভাবে হয়তো দুবাই যেভাবে হয়েছিল যে 57 জনকে শেষ পর্যন্ত দেশে ফিরিয়ে আনতে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথায়, সেই জায়গাটা আমাদেরও হতে পারত। তারপরে আমাদের হাই কমিশন থেকে যথেষ্ট পরিমাণ হুমকি দামকি দেওয়া হয়েছে, বিশেষ করে এখানকার যে খুরশেদ আলম খাস্তগি ডেপুটি হাই কমিশনার সহ আরো কয়েকজন কর্মকর্তারা আমাদেরকে প্রচুর পরিমাণে হুমকি দামকি দেওয়া শুরু করেছে, যে আপনারা এই কাজটা কেন করছেন, দেশের বিরুদ্ধে কেন কথা বলছেন, আপনাদের পাসপোর্ট বাতিল করে দেওয়া হবে, আপনাদেরকে এখানকার যে স্থানীয় পুলিশ দিয়ে দড়িয়ে দেওয়া হবে। মালয়েশিয়াতে, দুবাই, কানাডা, আমেরিকার যারা প্রবাসী আওয়ামী লীগ দালাল ছিল, তারা হচ্ছে যে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দামকি পুলিশে হয়রানি
করা শুরু করেছে। তারা আমাদেরকে বলেছে তোকে কেটে ফেলবো, তোর পরিবারকে অবস্থা খারাপ করে ফেলবো, এয়ারপোর্টে যেতে পারবি তো, পাসপোর্ট ঠিক থাকবে তো, কেন এগুলা করতেছস? হ্যাঁ, প্রবাসে এসে কাজ কামাই করতে আসবি, হ্যাঁ কামাই করতে আসছস, কামাই কর, অন্য কিছু কেন করতেছস? এইভাবে আমাদেরকে হুমকি দামকি দিয়ে দিছে। কিন্তু আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, আমার ভাই রক্তে রঞ্জিত হয়েছে, আমরা এখানে বসে থাকবো, এটা কোনোভাবে কাম্য ছিল না। তারপরে সব থেকে বড় একটা অবদান, হাজারো মুখদের হাতে আমরা পানি, খাবার, মেডিসিন, চিকিৎসাবার, মোবাইল, হ্যান্ড মাইক, যানবাহনের খরচ আমরা প্রবাসীরা এই জুলাই যোদ্ধাদের হাতে তুলে দিয়েছি। আপনারা খেয়াল করে দেখেন, জুলাই যোদ্ধারা আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ থেকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা পেয়েছে। তাদের পানির অভাব হয়নি, তাদের খাওয়ার অভাব হয়নি। এই জায়গাটায় সব থেকে বড় অবদান রেখেছিল প্রবাসীরা। প্রবাসীরা হচ্ছে যে বিভিন্ন মাধ্যমে হচ্ছে যে প্রবাসী তাদের হাতে এই জিনিসগুলো তুলে দিয়েছে, যেন তাদের যুদ্ধ করতে কষ্ট না হয়, তারা আহত হলে যেন তাদের চিকিৎসা করতে খুব কষ্ট না হয়। আমরা সেই জায়গা থেকে করেছি। তারপরে যখন 3 আগস্ট শহীদ মিনারে এক দফা দাবির উপস্থাপন করা হলো, সেই জায়গা থেকে সারা বাংলাদেশ থেকে মানুষ আনা। তখন তো আপনারা জানেন যে শেখ হাসিনার যে বাহিনীরা পুরোপুরি বাস, ট্রেন, তারপরে হচ্ছে যে যানবাহন সব কিছু বন্ধ করে দেয়। আমরা হচ্ছে যে ট্রাক দিয়ে বিভিন্ন মাধ্যমে আমরা এই শহীদ মিনারে সাধারণ জনগণকে, ছাত্র জনতাকে আমরা আনার ব্যবস্থা করে দিই। তারপরে আসেন 5 আগস্ট। আমরা তখন টাকার মায়া, তখন জীবনের মায়া, পরিবারের মায়া, মনে হয় যে সবকিছু ছেড়ে দিয়েছি। আমরা আবারও প্রতিবাদ করা শুরু করলাম। এমনকি আমরা হচ্ছে যে চিন্তা করলাম যে আমাদের যে সেভিংস আছে, ওই সেভিংস গুলো আমরা কি করব, কার জন্য করব। আমরা হচ্ছে এই সেভিংস গুলো আমরা দিতে শুরু করলাম। ধরেন হচ্ছে যে যাত্রাবাড়িমুখী, আব্দুল্লাহপুরমুখী, মানে বাংলাদেশের যেই মুখীগুলোতে যারা যারা অবস্থান করবে বিভিন্ন জেলা শহরগুলো থেকে, আমরা কি করলাম, ট্রাক ভরে ভরে মানুষ আনার ব্যবস্থা করে দিলাম। যে ভাই এই ট্রাকটা এত টাকা, এইভাবে আপনারা যান, আমরা সম্পূর্ণ অর্থ বহন করছি। আমরা অনুরোধ করতে থাকলাম। আমরা বিভিন্নভাবে আজকে এই সময় প্রোগ্রাম হবে, তখন তো নেটওয়ার্কের অবস্থা ভালো না, আমরা এগুলা ঘোষণা দিলাম। আপনাদেরকে একটা সবচেয়ে মজার ব্যাপার বলি, আমরা প্রবাসীরা হচ্ছে কি করলাম, সমন্বয়কদের সাথে সরাসরি যোগাযোগ করলাম। তো তাদের তো মোবাইল নাম্বার সবকিছু ডিজিএফ এর কাছে, হ্যাঁ, তারা কি কথা বলতেছে, কি করতেছে, সবকিছুই তারা জেনে যাচ্ছে, পরিকল্পনাগুলা। তো সেই জায়গা থেকে তারা ব্যাঘাত করছে। আমরা প্রবাসীরা কি করলাম, আমাদের যে নাম্বারগুলো আছে, বা মালয়েশিয়া থেকে আমরা, বা দুবাই থেকে, বিভিন্ন দেশ থেকে আমরা সিম উঠিয়ে ওই হোয়াটসঅ্যাপটা কানেক্ট করে দিলাম, ওই টেলিগ্রামটা কানেক্ট করে দিলাম আমাদের একদম সমন্বয়, নাম বললাম না, একদম সর্বোচ্চ যে 6 জন সমন্বয়ক আছে, তারা ম্যাক্সিমাম আমাদের নাম্বারগুলোই ব্যবহার করেছে। আরেকটা মজার ব্যাপার বলি আপনাদেরকে, যারা ভারতীয় বর্ডারের পাশে আমাদের বাড়ি, ধরেন হচ্ছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, তারপর হচ্ছে যে কিছু চুয়াডাঙ্গার যারা এরিয়া আছে, আমরা ঘোষণা দিলাম যারা আশেপাশে আছেন তারা হচ্ছে ইন্ডিয়ান সিম কিনা, যেভাবে ইন্ডিয়ান সিম কিনে আনেন। তো যেভাবে তা আমরা আমাদের পরিবার, আমি আমার পরিবারের কথাই বলতেছি বা আমার ফ্রেন্ডের কথাই বলতেছি, তাদেরকে দিয়ে হচ্ছে যে আমি সিম কিনালাম, ইন্ডিয়ান সিম, যেটাতে মোটামুটি নেটওয়ার্ক, মোটামুটি খুব বেশি ভালো না, কারণ বর্ডার অঞ্চলে তো আসলে ওইভাবে নেটওয়ার্ক পাওয়া যায়, কিছুটা নেটওয়ার্ক পাওয়া যায়। আমরা কি করলাম, এই ইন্ডিয়ান সিমগুলো দিয়ে সারা বাংলাদেশের যারা বিভিন্ন ঘোষণা আসতেছে, কোন জায়গায় কি ঘোষণা আসতেছে, আজকে কুমিল্লা থেকে কি ঘোষণা আসলো, ঢাকা থেকে কি ঘোষণা আসলো, কিভাবে জানানো দরকার, আমরা হচ্ছে যে এগুলো খবর নিয়ে হচ্ছে যে কুমিল্লাতে, ঢাকাতে, বিভিন্ন জায়গায় আমরা জানতে পেরেছি। আমার এক বান্ধবী ছিল, যার হাজবেন্ড হচ্ছে যে সেনাবাহিনীর খুব ভালো একটা জায়গায় অবস্থান করতেছে, মানে যত পরিকল্পনা আছে, যত কিছু আছে সে জানতো। তো ওই বান্ধবীকে আমরা হচ্ছে, তার যেহেতু বর্ডার অঞ্চল, তাকে দিয়ে হচ্ছে যে আমরা একটা সিম, মানে সে সিম কিনেছে। আর সেনাবাহিনীর দপ্তরগুলোতে কিন্তু তখন আপনার নেটওয়ার্ক ব্যবস্থা ছিল। তো সে কিন্তু তার হাজবেন্ডের সাথে কথা বলতেন রেগুলার, কি হচ্ছে। তা আমি বিভিন্নভাবে একদম মূল পরিকল্পনা সরকারের পক্ষ থেকে বা সেনাবাহিনীর পক্ষ থেকে, বা ওইখানে ঢাকা শহর কি হচ্ছে, সেই পরিকল্পনাটা আলহামদুলিল্লাহ জানতে পারতাম।
তো এটাও আমাদের হয়েছে। তারপরে আমার ফুফাতো ভাই, আমার আরো কয়েকজন মানুষ বা আমাদের বন্ধু বান্ধব, সকল পুলিশরা তো আসলে খারাপ ছিল না, কিছু কিছু পুলিশরা অনেক ভালো ছিল। তো তারা বিভিন্ন দপ্তরগুলোতে কাজ করতেন। বিশেষ করে যখন আপনি আমার ফেসবুকে গুলে দেখবেন, না হলে যখন শেখ হাসিনা পালিয়ে যাচ্ছে, বিভিন্ন কমিশন, বড় বড় পুলিশ কমিশনরা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দরা তখন হচ্ছে যে পালিয়ে যাচ্ছিল হেলিকপ্টার যোগে বা অন্যভাবে, তখন ওই ভিডিওগুলো পর্যন্ত আমি পোস্ট করেছি। এমনকি বলেছি যে শেখ হাসিনা চলে যাচ্ছে, সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে। তখন কিন্তু কোনো নিউজ পর্যন্ত হয় নাই, সেটা পর্যন্ত আমরা জানাতে পেরেছিলাম বিভিন্ন একদম ভিতর থেকে। এটা ছিল আমাদের প্লাস পয়েন্ট আর আমরা প্রবাসীদের একটা অবদান। তো আসলে আপনাদেরকে অনেক দীর্ঘায়িত প্রবাসীদের অবদান সম্পর্কে বললাম, যে আসলে আমরা প্রবাসীরা কি করেছি। আরো হয়তো অনেক কিছু আছে যেটা আসলে আমরা অনেকেই জানি না বা আমার হয়তো মুখে আসে নাই। কিন্তু আসলে কিছু কিছু দুঃখের বিষয়ে যে আসলে আমরা প্রবাসীরা এত অবদান রাখলাম, কিন্তু সরকার, অন্তর্বর্তী সরকার আমাদের জন্য কি অবদান রেখেছে? একটা প্রবাসী লাউঞ্জ নামে একটা লাউঞ্জ করেছে, এর বাইরে আসলে আমরা তেমন কিছু পদক্ষেপ দেখি নাই। এখনো এয়ারপোর্ট হয়রানি, টিকেটের সিন্ডিকেট এখনো বন্ধ হয় নাই, বিভিন্ন যে ওয়ার্ক পারমিটের যে সিন্ডিকেটগুলো আছে সেগুলো বন্ধ হয় নাই, আমাদের প্রবাসীদের ভোটাধিকার নিয়ে এখনো তেমন কিছু হয় নাই। দেখেন ভাই, আমাদের একটা প্রবাসীদের প্রতিনিধি নাই সংসদে। প্রবাসীদের জন্য যে কথা বলবে, প্রবাসীদের জন্য যারা কাজ করবে, ওই রকম আমরা প্রতিনিধি বিগত সময় কখনোই পাই না। নারী আসন যদি 50 থেকে 100 করা হয়, তাহলে আমরা প্রবাসীরা এটা কি পেতে পারি না? আমাদের তো মিনিমাম 10টা 20টা আসন হলো সংসদে দরকার। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে, নির্বাচন কমিশনকে, সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করব, এবারই যেন যারা প্রবাসীরা আমরা অবদান রেখেছি, আমাদের দিকে তাকিয়ে হলেও আগামী সংসদীয় নির্বাচন হবে, ওই নির্বাচনে যেন প্রবাসীদের প্রতিনিধি রাখা হয়। ধন্যবাদ আপনাদেরকে। আমরা প্রবাসীরা দেশের জন্য ছিলাম, আমরা প্রবাসীরা দেশের জন্য আছি, আমরা দেশের জন্য থাকবো ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ যেন আমাদের দেশকে আগলিয়ে রাখার জন্য সবসময় তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদের ইনকামে বারাকা দান করেন, যেন আমরা আরো বেশি বেশি দেশকে রেমিটেন্স দিতে পারি, দেশের জন্য কাজ করতে পারি। ধন্যবাদ।